আসসালামু আলাইকুম। আজকে আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের পার্ট এর প্রশ্নগুলো পড়ব। শুরু করছি। হোয়াট ইজ হাইপারিয়ন? হাইপারিয়ন কি? হাইপারিয়ন ইজ এ লং ন্যারেটিভ পোয়েম বাই জন কিটস। It is an unfinished epic that tells the story of the fall of the Titan gods like Saturn and Hyperion, and the rise of the younger Olympian gods like Apollo. হাইপারিয়ন হলো জন কিটসের একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। এটি একটি অসমাপ্ত মহাকাব্য যা শনি ও হাইপেরিয়নের মতো টাইটান দেবতাদের পতন এবং অ্যাপোলোর মতো ছোট অলিম্পিয়ান দেবতার উত্থানের গল্প বলে। হোয়াই ইজ কিটস কল্ড এ সেন্সুয়াস পোয়েট? কিটসকে কেন সেন্সুয়াস পোয়েট বলা হয়? Keats is called a sensuous poet because his poetry appeals to the five senses. He uses rich and vivid language to describe color, sound, smell, tastes, and textures, making the reader feel and experience what he described. কিটসকে ইন্দ্রিয়গ্রাহ্য কবি বা সেন্সুয়াসনেস কবি বলা হয় কারণ তার পাঁচটি ইন্দ্রিয়ের প্রতি আবেদনময়। তার কবিতা পাঁচটি ইন্দ্রিয়ের প্রতি আবেদনময়। তিনি রং, গন্ধ, শব্দ, গন্ধ, স্বাদ এবং গঠন বর্ণনা করার জন্য সমৃদ্ধ এবং প্রাণবন্ত ভাষার ব্যবহার করেন, যা পাঠককে তিনি যা বর্ণনা করেন তা অনুভব এবং অভিজ্ঞতা প্রদান করে। হোয়াই ইজ কিটস কল্ড অ্যান এসকেপিস্ট? কিটসকে কেন পলায়নবাদী কবি বলা হয়? Keats is sometimes called an escapist because he sought to escape from the pain and suffering of the real world. He found refuge in the world of beauty and imagination, which he explored in his poetry. He often used mythology and nature as a way of escape reality. কিটসকে কখনো কখনো পলায়নবাদী বলা হয় কারণ তিনি বাস্তব জগতের যন্ত্রণা থেকে পালাতে চেয়েছিলেন। তিনি সৌন্দর্য এবং কল্পনার জগতে আশ্রয় পেয়েছিলেন যা তিনি তার কবিতার অন্বেষণ করেছেন। বাস্তবতা থেকে পলায়নের জন্য প্রায়শই তিনি পুরাণ ও প্রকৃতি ব্যবহার করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ কিটস ফ্রেজ নেগেটিভ ক্যাপাবিলিটি? নেগেটিভ ক্যাপাবিলিটি বা নেগেটিভ সক্ষমতা বাক্যাংশটির অর্থ কী? Negative capability is a term coined by John Keats. নেগেটিভ ক্ষমতা শব্দটি জন কিটস দ্বারা উদ্ভাবিত একটি শব্দ। It means the ability of a poet to exist with uncertainty and doubt without trying to find easy
অ্যানসার্স। এর অর্থ হলো একজন কবির অনিশ্চয়তা এবং সন্দেহের সাথে সহজে উত্তর খুঁজে না পেয়ে বেঁচে থাকার ক্ষমতা। It is the quality of being able to lose one's own identity and become one with the subject being described. এটি হলো নিজের পরিচয় হারাতে এবং বর্ণিত বিষয়ের সাথে এক হয়ে উঠতে সক্ষম হওয়ার গুণ। Why was Shelley expelled from the university? কেন শেলিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল? এক্সপেলড, বহিষ্কার করা হয়েছিল। পাশাপাশি শেলি was expelled from অক্সফোর্ড ইউনিভার্সিটি। পাশাপাশি শেলিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছিল বিকজ he published a pamphlet titled The Necessity of Atheism. This work argued against the existence of God, which was considered highly controversial and offensive at the time. পাশাপাশি শেলিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল কারণ তিনি নাস্তিকতার প্রয়োজনীয়তা বা শীর্ষ একটি পুস্তিকা প্রকাশ করেছেন। এই রচনাটি ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল, যা সেই সময় অত্যন্ত বিতর্কিত এবং আপত্তিকর বলে বিবেচিত হয়েছিল। Why is Shelley called mythmaker? Why is Shelley called mythmaker? শেলিকে কেন মিথমেকার বলা হয়? Shelley is called a mythmaker because he created new myths in his poetry. শেলিকে মিথমেকার বলা হয় কারণ তিনি তার কবিতায় নতুন মিথ তৈরি করেছিলেন। He gave human qualities and divine significance to natural elements, turning them into symbols of his own philosophical and political ideas. তিনি প্রাকৃতিক উপাদানগুলিকে মানবিক গুণাবলী এবং ঐশ্বরিক তাৎপর্য দিয়েছিলেন, সেগুলিকে তার নিজস্ব দার্শনিক এবং রাজনৈতিক ধারণার প্রতীকে পরিণত করেছিলেন। Why is Shelley called a revolutionary poet? শেলিকে কেন রেভলিউশনারি পোয়েট বলা হয়? পাশাপাশি শেলি is called a revolutionary poet because he used his poetry to advocate for social and political change. পাশাপাশি শেলিকে একজন বিপ্লবী কবি বলা হয় কারণ তিনি তার কবিতা সামাজিক রাজনৈতিক পরিবর্তনের পক্ষে কথা বলতেন। He had a strong belief in human perfectibility and wanted to reform society, end tyranny, and fight for freedom and justice. মানবিক পূর্ণতার প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল এবং তিনি সমাজ সংস্কার, অত্যাচারের অবসান এবং স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য লড়াই করতে চেয়েছিলেন। Who is a Byronic hero? What are the characteristics of Byronic hero? Byronic hero কে বা Byronic hero বৈশিষ্ট্য কি? A Byronic hero is a literary archetype made
ফেমাস বাই লর্ড বায়রন। বায়রনিক নায়ক হলো লর্ড বায়রন কর্তৃক বিখ্যাত একটি সাহিত্যিক আদর্শ। দ্য ক্যারেক্টার ইজ টাইপিক্যালি এ proud, moody, and rebellious figure. He is often a outcast from society and has a mysterious past, often marked by a sense of guilt. Despite his dark nature, he is charismatic and attractive. বায়রনিক নায়ক হলেন লর্ড বায়রন কর্তৃক বিখ্যাত একটি সাহিত্যিক আদর্শ। চরিত্রটি সাধারণত একজন গর্বিত, মেজাজি এবং বিদ্রোহী ব্যক্তিত্ব। তিনি প্রায়শই সমাজ থেকে বহিষ্কৃত এবং একটি রহস্যময় অতীত, প্রায়শই অপরাধবোধ দ্বারা চিহ্নিত। তার অন্ধকার স্বভাবের সত্ত্বেও তিনি ক্যারিসমেটিক এবং আকর্ষণীয়। When the preface to the lyrical ballads published. লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয় কখন? The preface to the lyrical ballads was first published in 1800. In the second edition of the collection, it was in this preface that Wordsworth laid out his theories on poetry. প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড প্রথম প্রকাশিত হয়েছিল 1800 সালে সংকলন দ্বিতীয় সংস্করণে। এই ভূমিকাতেই ওয়ার্ডসওয়ার্থ কবিতা সম্পর্কে তার তত্ত্বগুলি তুলে ধরেছিলেন। When defined poetry as a spontaneous overflow of powerful feeling. কবিতাকে কখন শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত উপচে পড়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়? The famous definition of poetry as the spontaneous overflow of powerful feelings was given by William Wordsworth. He stated this in the preface to the second edition of Lyrical Ballad. শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত কবিতার বিখ্যাত সংজ্ঞাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দিয়েছিলেন। তিনি লিরিক্যাল ব্যালাডসের দ্বিতীয় সংস্করণের ভূমিকায় এটি উল্লেখ করেছেন। স্টেটেড মানে উল্লেখ করেছিলেন। হোয়াট ইজ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড? প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড বলতে কি বোঝায়? The preface to lyrical ballad is a literary manifesto written by William Wordsworth. Preface to lyrical ballad উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি সাহিত্যিক ইশতেহার, ম্যানিফেস্টো ইশতেহার। It was published in the second edition of the poetry collection Lyrical Ballads and explained the poet's new approach to poetry, which favor simple language and subjects from everyday life. এটি লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে প্রকাশিত হয়েছিল এবং কবিতার প্রতি কবিদের নতুন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিলেন, যা সহজ ভাষা এবং দৈনন্দিন জীবনের বিষয়বস্তুকে সমর্থন করে। Whose poem make up lyrical ballad? কাদের লিরিক্যাল ব্যালাড তৈরি করেন? হুজ পোয়েম কাদের কবিতা মেক আপ লিরিক্যাল ব্যালাড তৈরি করে? দ্য পোয়েম
In lyrical ballads were written by two poets, William Wordsworth and Samuel Taylor Coleridge. লিরিক্যাল ব্যালাডের কবিতাগুলি দুই কবি লিখেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলেরিজ। হু আর কল্ড দ্য ল্যাক পোয়েটস। ল্যাক পোয়েটস কাদেরকে বলা হয়? দ্য ল্যাক পোয়েটস আর এ গ্রুপ অফ থ্রি পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলেরিজ অ্যান্ড রবার্ট সাউদি। They are called this because they lived and wrote in the beautiful Lake District of England. লেক পোয়েটস তিনজন কবির একটি দল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলেরিজ, রবার্ট সাউদি। ইংল্যান্ডের সুন্দর লেক ডিস্ট্রিক্টে বসবাস এবং লেখার কারণে তাদের এই নাম দেওয়া হয়েছে। What was the slogan of French Revolution? ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগান কি? The main slogan of the French Revolution was liberty, equality, fraternity. ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। Which historical movement influenced the English Romantic poetry? Which historical movement influenced the English Romantic poetry? So ফরাসি বিপ্লবের which historical movement influenced the English Romantic poetry? কোন সাহিত্যিক আন্দোলন ইংরেজি রোমান্টিক পোয়েট্রি বা কবিতাকে প্রভাবিত করেছিল? The French Revolution was the most significant historical event that influenced English Romantic poetry. ফরাসি বিপ্লব ছিল ইংরেজি রোমান্টিক কবিতাকে প্রভাবিত করে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। Its ideals of liberty and individualism deeply inspired poets of the time. Although the later violence of the revolution led to disillusionment for many. স্বাধীনতা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের আদর্শগুলি সেই সময়ের কবিদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। যদিও বিপ্লবের পরবর্তী সহিংসতা অনেকের জন্য মোহভঙ্গের কারণ হয়েছিল। What is the time span of the Romantic age? রোমান্টিক এজের টাইম স্প্যান কি? The Romantic age in English literature generally spans from 1798 to 1832. ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ সাধারণত 1798 থেকে 1832 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। What is pantheism? Pantheism কি? Pantheism is a philosophical and religious belief. It is the idea that God is not a separate being but is identical with the sun universe and everything in it. In a literary context, it means seeing a divine spirit or presence in nature as Wordsworth did in his poetry. আচ্ছা, সর্বেশ্বরবাদ বা প্যান্থিজম, সর্বেশ্বরবাদ একটি দার্শনিক এবং ধর্মীয় বিশ্বাস। এটি এমন
ধারণা যে ঈশ্বর কোনো পৃথক সত্তা নন, বরং মহাকাব্য নাকি মহাবিশ্ব এবং এর মধ্যে থাকা সব কিছুর সাথে অভিন্ন। সাহিত্যিক প্রেক্ষাপটে এর অর্থ প্রকৃতিতে একটি ঐশ্বরিক আত্মা বা উপস্থিত দেখা, যেমনটি ওয়াটসওয়ার্থ তার কবিতায় উল্লেখ করেছেন। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজের সময়কাল কত? দ্য ভিক্টোরিয়ান এজ ইজ জেনারেলি dated from 1837 to 1901. This period corresponds to the reign of Queen Victoria, a time of great social, political and industrial change in Britain. ভিক্টোরিয়ান যুগের প্রধান কবিদের মধ্যে ছিলেন আলফ্রেড নাকি ভিক্টোরিয়ান যুগ সাধারণত 1837 থেকে 1901 সাল পর্যন্ত নির্ধারিত হয়। এই সময়কাল রানী ভিক্টোরিয়ার রাজত্বের সাথে মিলে যায়, যা ব্রিটেনের বিরাট সামাজিক, রাজনৈতিক ও শিল্প পরিবর্তনের সময় ছিল। হু ইজ দ্য মেজর পোয়েটস অফ ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজের প্রধান কবিরা কারা? দ্য মেজর পোয়েটস অফ দ্য ভিক্টোরিয়ান এজ ইনক্লুড আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, Matthew Arnold. Their work often reflects the key themes and social issues of the period. ভিক্টোরিয়ান যুগের প্রধান কবিদের মধ্যে রয়েছেন আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড। তার রচনা প্রায়শই সেই সময়ের মূল বিষয়বস্তু এবং সামাজিক বিষয়গুলিকে প্রতিফলিত করে। Why is Victorian age called an age of faith and doubt? ভিক্টোরিয়ান যুগকে কেন বিশ্বাস এবং সন্দেহের যুগ বলা হয়? The Victorian age is called an age of faith and doubt because it was a time of great conflict between traditional criticism, faith, and new scientific ideas, particularly Charles Darwin's theory of evolution. ভিক্টোরিয়ান যুগকে বিশ্বাস এবং সন্দেহের যুগ বলা হয় কারণ এটি ছিল ঐতিহাসিক খ্রিস্টানীয় বিশ্বাস এবং নতুন বৈজ্ঞানিক ধারণার মধ্যে, বিশেষ করে চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্বের মধ্যে বিরাট দ্বন্দ্বের সময়। This created a sense of intellectual and spiritual uncertainty that is often reflected in the literature of the time. এটি বৌদ্ধিক এবং আধ্যাত্মিক অনিশ্চয়তার অনুভূতি তৈরি করেছিল, যা প্রায়শই সেই সময়ের সাহিত্যে প্রতিফলিত হয়। হোয়াট ইজ অক্সফোর্ড মুভমেন্ট? অক্সফোর্ড মুভমেন্ট কি? অক্সফোর্ড আন্দোলন কি? The Oxford movement was a religious movement within the Church of England in the 1830s. 1830-এর দশকে ইংল্যান্ডের চার্চের মধ্যে অক্সফোর্ড আন্দোলন ছিল একটি ধর্মীয় আন্দোলন। It began at Oxford University and aimed to revive order traditions of the Anglican Church,
bringing it closer to the practice of the Roman Catholic Church. এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল এবং এর লক্ষ্য ছিল আংলিকান চার্চের পুরনো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং রোমান ক্যাথলিক চার্চের অনুশীলনের কাছাকাছি নিয়ে আসা। Who was the leader of Oxford movement? অক্সফোর্ড মুভমেন্টের নেতা কে ছিল? The main leader of the Oxford movement was John Henry Newman. অক্সফোর্ড আন্দোলনের প্রধান নেতা ছিলেন জন হেনরি নিউম্যান। He was a prominent priest and theologian who later converted to Catholicism. তিনি একজন বিশিষ্ট পুরোহিত এবং ধর্মতত্ত্ববিদ ছিলেন যিনি পরে ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হন। What is pre-Raphaelism? Pre-Raphaelism কি অথবা প্রাক-রেফিলিজম কারা? Who are pre-Raphaelites? Pre-Raphaelism was an English art movement founded in 1848. The Pre-Raphaelite Brotherhood, led by artists like Dante Gabriel Rossetti and John Everett Millais, rejected the art style of that came after Raphael and sought to return to the rich details and moral sensuousness of medieval and early Renaissance art. প্রাক-রেফিলিটিজম ছিল 1848 সালে প্রতিষ্ঠিত একটি ইংরেজি শিল্প আন্দোলন। দান্তে গ্যাব্রিয়েল রোসেটি এবং জন এভারেট মিলাসের মতো শিল্পীদের নেতৃত্বে প্রাক-রেফিলিটি ব্রাদারহুড রাফেলের পরে আসা শিল্প শৈলীগুলিকে প্রত্যাখ্যান করেছিল এবং মধ্যযুগীয় এবং প্রাথমিক রেনেসাঁ শিল্পের সমৃদ্ধ বিবরণ এবং নৈতিক গুরুত্বে ফিরে যেতে চেয়েছিল। হোয়াট ইজ লক্সলি হল? লক্সলি হল কি? Locksley Hall. Locksley Hall is a long narrative poem by Alfred. Locksley Hall is a long narrative poem by Alfred Lord Tennyson. It was published in 1842 and is a dramatic monologue that expresses the speaker's despair and disillusionment with society and his personal life. লক্সলি হল হলো আলফ্রেড লর্ড টেনিসনের একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। এটি 1842 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি একটি নাটকীয় একক সংলাপ যা বক্তার সমাজ এবং তার ব্যক্তিগত জীবনের প্রতি হতাশা প্রকাশ করে। হু রোট প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস কে লিখেছেন? হোয়াট ডাজ প্রাইড অ্যান্ড প্রেজুডিস রেফার টু? প্রাইড অ্যান্ড প্রেজুডিস বলতে কি বোঝায়? জন আস্টেন রোট প্রাইড অ্যান্ড প্রেজুডিস। জন আস্টেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন। দ্য টাইটেল রেফার্স টু দ্য মেইন ক্যারেক্টার্স, মিস্টার
Darcy's initial pride prevents him from seeing Elizabeth's true worth, and Elizabeth's prejudice against him blinds her to his good character. জন আস্টেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন, শিরোনামটি প্রধান চরিত্রগুলোকে বোঝায়। মিস্টার ডার্সির প্রাথমিক প্রেজুডিস তাকে এলিজাবেথের প্রকৃত মূল্য দেখাতে বাধা দেয় এবং এলিজাবেথের তার প্রতি কুসংস্কার তাকে আরও তার ভালো চরিত্রের প্রতি অন্ধ করে দেয়। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ? Victorian Compromise. Who is called the poet of Victorian Compromise? Victorian Compromise কাকে বলা হয়? Alfred Lord Tennyson is often called the poet of Victorian Compromise. He is known for filling a middle ground between the conflicting ideas of this age, such as science and religion and faith and doubt. আলফ্রেড লর্ড টেলিসনকে প্রায়শই ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ কবি বলা হয়। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজের কবি বলা হয়। তিনি তার যুগের বিরোধপূর্ণ ধারণা, যেমন বিজ্ঞান এবং ধর্ম এবং বিশ্বাস এবং সন্দেহের মধ্যে একটি মধ্যম স্থল খুঁজে বের করার জন্য পরিচিত। হোয়াট ইজ সোহরাব রস্তম? সোহরাব অ্যান্ড রস্তম কি? সোহরাব অ্যান্ড রস্তম is a long narrative poem by Matthew Arnold. It is a tragic tale based on a Persian legend. The poem tells the story of the great warrior Rustam and unknowingly fights and kills his own son Sohrab. সোহরাব এবং রস্তম ম্যাথিউ আর্নল্ডের একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা। এটি একটি ফার্সি কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি একটি মনস্তাত্ত্বিক গল্প। কবিতাটি মহান যোদ্ধা রুস্তমের গল্প বলে, যিনি অজান্তেই তার নিজের ছেলে সোহরাবের সাথে যুদ্ধ করে এবং হত্যা করেন। What is the book? Horses and Hero Worship about? Horses and Hero Worship বইটি কি সম্পর্কে? On heroes, hero worship and the heroic in history is a book by Thomas Charley. It is a collection of lectures in which Charley argues that the history of the world is the biography of great men. He examines various heroes such as poets, prophets, and kings, and discusses their impact on society. On hero worship এবং দ্য হিরোইক ইন হিস্ট্রি বইটি টমাস কার্লাইয়েল লেখা। তিনি এমন একটি বক্তৃতার সংকলন যেখানে কার্লাইয়ের যুক্তি দেন যে বিশ্বের ইতিহাস হলো মহাপুরুষদের জীবনী
তিনি কবি, নবী এবং রাজাদের মতো বিভিন্ন বীরের পরীক্ষা করেন এবং সমাজের উপর তাদের প্রভাব নিয়ে আলোচনা করেন। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য অরিজিন অফ স্পেসিস? হোয়েন ওয়াজ ইট পাবলিশড? দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কে লিখেছেন এবং এটি কখন পাবলিশ হয়? দ্য অথর অন দ্য অরিজিন অফ স্পিসিস ইজ চার্লস ডারউইন। অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি লেখক হলেন চার্লস ডারউইন। The book which introduced his theory of evolution by natural selection was published on November 24, 1859. It was a highly influential and controversial work that challenged traditional religious belief. On the origin of species বইটি লেখক হলেন চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তত্ত্ব উপস্থাপনকারী বইটি 24 নভেম্বর 1859 সালে প্রকাশিত হয়। এটি একটি অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত রচনা ছিল, যা ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিল। আচ্ছা, what is meant by naughty 90s in the Victorian age? 90s, আচ্ছা, ভিক্টোরিয়ান যুগে দুষ্ট 90-এর দশক বলতে কি বোঝায়? The term 90s refers to the last decade of the 19th century, 1890s. It describes a period of cultural change and rebellion against the strict morality and conventions of the Victorian era, characterized by the aesthetic and decadent movement. দুষ্ট 90-এর দশক শব্দটি 19 শতাব্দীর শেষ দশক বোঝায়। এটি সাংস্কৃতিক পরিবর্তন এবং ভিক্টোরিয়ান যুগের কঠোর নৈতিকতা ও রীতিনীতির বিরুদ্ধে বিদ্রোহের একটি সময়কালকে বর্ণনা করে, যা নান্দনিক ও অবক্ষয়শীল আন্দোলন দ্বারা চিহ্নিত করা হয়েছিল। What meant by Victorian compromise? ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলতে কি বোঝায়? Victorian compromise refers to the tendency of the Victorians to find a middle ground between opposing force. This was especially evident in the attempts to reconcile new scientific discoveries with traditional religious faith, as well as to balance strict social conventions with moral uncertainty. ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলতে ভিক্টোরিয়ানদের বিরোধী শক্তির মধ্যে একটি মধ্যম স্থল খুঁজে বের করার প্রবণতাকে বোঝায়। ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাসের সাথে নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের সমন্বয় সাধনের পাশাপাশি কঠোর সামাজিক রীতিনীতির সাথে নৈতিক অনিশ্চয়তার ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টায় এটি বিশেষভাবে স্পষ্ট ছিল।
What is a dramatic monologue? A dramatic monologue is a type of poem. ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হলো এক ধরনের কবিতা। In it, a single speaker addresses an implied but silent listener. The speaker words reveal their character, situation, and the circumstances surrounding them. This form was perfected by Robert Browning. ড্রামাটিক মনোলগ হলো এক ধরনের কবিতা। এতে একজন বক্তা যখন অন্তর্নিহিত কিন্তু নীরব শ্রোতাকে সম্বোধন করেন, বক্তার কথা, তাদের চরিত্র, পরিস্থিতি এবং তাদের চারপাশের পরিস্থিতি প্রকাশ করেন। এই রূপটি রবার্ট ব্রাউনিংয়ের দ্বারা পরিপূর্ণ হয়েছিল। হোয়াট ইজ মেন্ট বাই ভিক্টোরিয়ানিজম? ভিক্টোরিয়ানিজম বলতে কি বোঝায়? Victorianism is a term that refers to the distinctive moral, social, and literary characteristics of the Victorian age. ভিক্টোরিয়ানিজম হলো এমন একটি শব্দ যা ভিক্টোরিয়ান যুগের স্বতন্ত্র নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে বোঝায়। It is often used to describe the era's emphasis on hard work, social morality, and conventional behavior, as well as the literature that influenced these values. এটি প্রায়শই কঠোর পরিশ্রম, সামাজিক নৈতিকতা এবং প্রচলিত আচরণের ওপর যুগের জোরের পাশাপাশি এই মূল্যবোধগুলিকে প্রতিফলিত করে এমন সাহিত্যের বর্ণনা হিসেবে ব্যবহৃত হয়। Whose poetry is termed as a criticism of life in Victorian literature. ভিক্টোরিয়ান সাহিত্যের কার কবিতাকে জীবনের সমালোচনা বলা হয়? ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা করা হয়। ম্যাথিউ আর্নল্ড famously defined poetry as a criticism of life. যা জীবনের সমালোচনা হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন। ম্যাথিউ আর্নল্ড বিখ্যাতভাবে কবিতাকে জীবনের সমালোচনা হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন। He believed that poetry should serve a high moral and intellectual purpose by in reflecting on and evaluating the human condition and the state of society. তিনি বিশ্বাস করতেন যে কবিতা মানুষের অবস্থা এবং সামাজিক অবস্থা প্রতিফলিত এবং মূল্যায়ন করে। এটি উচ্চ নৈতিক এবং বৌদ্ধিক উদ্দেশ্য পূরণ করবে।